আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের দেশের অন্যতম সুন্দর শহর রাজশাহী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মালিহা এবং আপনাদেরকে আরও একবার স্বাগতম মালিহা মাউ চ্যানেলে। আজকের আমাদের গন্তব্যস্থান ট্রেনে করে খুলনা পর্যন্ত হলেও আজকের গন্তব্যস্থান মূলত বরিশাল। আর শীতকাল মানে ভ্রমণের উপযোগী ঋতু। গরমের চিন্তা নেই, বৃষ্টির চোখ রাঙানো নেই, চারিদিকে পানি স্যাঁতসেঁতে হওয়ার কোনো চিন্তা নেই, চারিদিকে কুয়াশার চাদরে মোড়ানো শীতের এই আসল মজা উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে ট্রেন ভ্রমণ করতে হবে। আর এই ট্রেন ভ্রমণ দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। যেহেতু আমাদের ট্রেনের সময় ছিল সকাল 6টা রাজশাহী স্টেশনের সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থেকে, সেহেতু জানলার পাশে বসে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। আর কিছুক্ষণ পেরিয়েতেই না আমি জানলার কাজটা নামিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে এত ঠান্ডা বাতাস আসছিল যেন আমি জানলার কাজটা খুলেই রাখতে পারছিলাম না। অন্যদিকে ট্রেনের আর সব জানলার দিকে তাকিয়েও দেখি বন্ধই ছিল, এই কারণেই শীতটা একটু কম অনুভব করতে পারছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহী থেকে বরিশাল আপনারা কোন পথে যাবেন, কোনো সমস্যায় পড়বেন কিনা, কি উপায়ে যাবেন। বিভিন্ন উপায়ে রাজশাহী থেকে বরিশাল যাওয়া যায়, কিন্তু এর মধ্যে সড়ক পথের দুটি উপায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি রাজশাহী থেকে বরিশাল বাসে যেতে চান তবে বিভিন্ন রকমের বাস আছে, তার মধ্যে রয়েছে চাপাই ট্রাভেলস, যার জনপ্রতি ভাড়া প্রায় 900 টাকার মধ্যে আর সময় প্রায় 9 থেকে 9.5 ঘন্টার মতো লাগবে। যেহেতু রাজশাহী থেকে বরিশাল যাওয়ার পথটা দীর্ঘ সময়ের, সেহেতু এতটা সময় লাগা স্বাভাবিক। আর ভিডিওর মাঝে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ট্রেনে ওঠার পরে আর কোনো চিন্তা নেই যদি আপনার গন্তব্যস্থান খুলনা হয়ে থাকে। যদিও রাজশাহী থেকে খুলনা যাওয়ার পথে ট্রেন বিভিন্ন স্টপেজে থামে, কিন্তু এর লাস্ট স্টপেজ হলো খুলনা, সেহেতু আপনি জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতেই আপনার পুরো জার্নিটা শেষ করে দিতে পারবেন। ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখতে দেখতেই আপনার যাত্রা আরও সুন্দর হয়ে উঠবে। প্রকৃতি, মাঠ ঘাট, গাছপালা, শিশিরে মুড়ানো এই সবুজ শ্যামল প্রকৃতি, গাছ, মাঠ এগুলোই আপনার মন ভরে দিবে। হ্যাঁ, এটাই সুজলা সুফলা সুন্দর আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এতক্ষণ বাইরে বেশ কুয়াশা ছিল, বাইকটা দেখা যাচ্ছিল না পরিষ্কার, কিন্তু এখন বেশ সুন্দর হয়ে উঠেছে দেখা যাচ্ছে। যদিও জানলার কাছের জন্য বাইকটা দেখতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। সূর্য ওঠার পর চারিদিকটা বেশ ঝলমল করছিল। যেহেতু শীতকাল আর জানলার কাছটা নামানো ছিল, তো বুঝতে পারছিলাম না কখন কোন স্টপেজ আসছে আর কোন স্থান থেকে আমরা ছেড়ে যাচ্ছি খুলনার দিকে এগিয়ে। কিন্তু কোনো ব্যাপার না, কোনো চিন্তা নেই, কারণ আমার লাস্ট স্টপেজ ছিল খুলনা। আর এভাবেই চলতে চলতে চলে আসছি ঈশ্বরদী জংশনে। এখানে বেশ একটা লম্বা সময়ের স্টপ নেয়। আর অবশ্যই ঈশ্বরদীর ভালো লাগার বিষয় হচ্ছে ঈশ্বরদীর গরম গরম পাউরুটি। এইখানকার হকাররা সবসময় চেষ্টা করে ট্রেন যাত্রীদেরকে গরম গরম পাউরুটি তাদের সামনে তুলে ধরার জন্য। আর সবসময়ের মতো একটু বেলা হতে না হতেই বিভিন্ন রকমের হকারের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। পাকশির কাছাকাছি আসতেই দেখি বাইরে এত কুয়াশা। এখন বেলা হয়ে গিয়েছে প্রায়, কিন্তু এত যে কুয়াশা দেখে আমি সত্যি অবাক হয়েছি। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যেন সাজেকের কিছু দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। বেশ দারুণ লাগছিল দেখতে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাঝেই আমরা এসে উপস্থিত হয়েছি পাকশি স্টেশনে। সেখানে কিছুক্ষণ বিরতি হওয়ার পর চলে এসেছি পাকশি হার্ডিং ব্রিজের উপরে। এটি শুধুমাত্র একটি রেল সেতু। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং নিচে বয়ে যাওয়া পদ্মা নদীর সৌন্দর্য সত্যিই আপনার মন কাড়বে। তৎকালীন সময়ে লর্ড হার্ডিং এর নাম অনুযায়ী এই ব্রিজের নাম রাখা হয় হার্ডিং ব্রিজ। 1915 খ্রিস্টাব্দে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। এটি আমাদের একটি প্রয়োজনীয় সম্পদ, যেটি শুধুমাত্র রেল সেতু। এটি ঈশ্বরদী উপজেলা ও ভেড়ামেরা উপজেলা যুক্তকারী একটি রেল সেতু।
আর এটি ঠিক নিচেই বয়ে যাচ্ছে পদ্মা নদী। আর এই নদীর ঠিক অপোজিট পাশে রয়েছে লালন শাহ ব্রিজ, যেটির উপর দিয়ে যানবাহন চলে, যেমন গাড়ি, মোটরসাইকেল, যানবাহন, মোটরযান, এই রকমের কিছু। আর পাকশি এই হার্ডিং ব্রিজটা শুধুমাত্র রেল যাতায়াতের জন্য। চলন্ত ট্রেনের ভিতরে বসে জান্নাতের বাইরে তাকিয়ে উপভোগ করবেন এই মাঠ ঘাট, চাষাবাদের জমি, ঘরবাড়ি আর মানুষজনদের দেখে যেন মনে হয় জলজান্ত চলচ্চিত্র ছবি। সবুজের সমাহার প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য রেলযাত্রাকে করে তোলে আরও সুন্দর ও স্বপ্নময়। তবে আপনার আসনটি হতে হবে ঠিক জানলার পাশে, তবেই আপনি এই প্রকৃতির সৌন্দর্য আলিঙ্গন করতে পারবেন। অবশ্যই এই রেলযাত্রার আরও সুন্দর একটি পার্ট হলো এই চাষাবাদের জমিগুলা, যেগুলার থেকেই দেখা যাচ্ছে এই সুন্দর সরিষা ফুল। আর কৃষকের চাষাবাদ করা ফুলকপি, বাঁধাকপি, ছিম, আরও শীতকালীন বিভিন্ন শাকসবজি। যশোরের কাছাকাছি আসতেই ট্রেন থেমে গেল। আন্দাজ করতে পারলাম ক্রসিং আছে, আর এই সেই ট্রেন। আজকের প্রতি ট্রেনেই যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। যেহেতু বছরের শুরুর দিকে, তাই প্রতিটা ট্রেন যেন পিকনিকের গাড়িতে পরিণত হয়েছে। আত্মীয় স্বজনের ঢল নেমেছে প্রতিটা ট্রেনে, যেহেতু এখন প্রায় সব কর্মসংস্থানের ছুটি থাকে। আর এভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি খুলনায়। প্রায় 7 ঘন্টার জার্নি আমাদের এখানে শেষ হচ্ছে না, কারণ এরপরে আমাদের আরও যেতে হবে বরিশাল পর্যন্ত। খুলনাতে এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে আমার বোনের বাসা খুলনা, সেহেতু খুলনায় নেমে আমার বোনের বাসায় কিছুক্ষণ রেস্ট নিব। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে বোনকে নিয়ে চলে যাব বরিশাল। চাইলে আপনারাও পারেন খুলনায় নেমে একটা ছোট্ট বিরতি নিয়ে। বিভিন্ন রকমের হোটেল আছে, সেখান থেকে খাওয়া দাওয়াটাও দুপুরে সেরে নিতে পারেন, যেহেতু ট্রেন ঠিক 12:30-1টার মধ্যে চলে আসে। ট্রেন থেকে নেমেই দেখি এত সুন্দর একটা কিউডুপি, তাই কোলে না নিয়ে আর পারলাম না। আমরা সবার শেষে ট্রেন থেকে এগিয়ে চলেছি স্টেশন থেকে বের হওয়ার দিকে। খুলনা স্টেশন কিন্তু খুলনার প্রত্যেকটি মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর করে তুলেছে। খুলনা সুন্দরবন নগরী হওয়ায় এই রেল যাত্রা ধরেই অনেকে আসে খুলনাতে সুন্দরবন ছাড়াও বিভিন্ন স্পট ভ্রমণের জন্য। তো চলুন যাওয়া যাক। এখান থেকে বের হয়ে অটো বা বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন আপনার গন্তব্য যাওয়ার জন্য। প্ল্যাটফর্ম থেকে চলে আসছি একদম স্টেশনে বাইর হওয়ার পথে। যেহেতু আমরা সবার শেষে বের হয়েছি, দেখুন সামনেটা পুরাটাই ফাঁকা। সামনে এখন এখান থেকেই গাড়ি, অটো যা পাবেন তা ঠিক করে যেতে হবে আপনাদেরকে। রৌদ্র পড়ে খুলনা রেল স্টেশন লেখাটা একদম ঝলমল করছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। যেমনটা বলেছিলাম, বোনের বাসায় বিরতি নেওয়ার পর আবারও আমরা রাজশাহী থেকে বরিশালের দিকে এগিয়ে যাব। এবার আপনাদের সামনে তুলে ধরবো রাজশাহী থেকে বরিশাল যাওয়ার দ্বিতীয় পথটি। ওয়েট, আগে গাড়িতে উঠে নিই, তারপর সব ঠিকঠাক করে বলবো। আচ্ছা, আরেকটা কথা, আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরই বেরিয়ে পড়বো, কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম, এর জন্য লেট হয়ে গেছি। হ্যাঁ, এবার সব কিছু ঠিকঠাক হয়েছে। আমিও বসে পড়েছি আর গাড়িও ছুটতে শুরু করেছে। ভাবছেন তো বাসে করে কেন যাচ্ছি না? চলুন সব কিছু বলি এবার। আপনি চাইলে রাজশাহী থেকে খুলনা পর্যন্ত আসার পরে চাইলে বাসে করে যেতে পারেন, কিন্তু এখানে একটা কথা আছে, আমরা বরিশালে যাব না, আমরা যাব রাজাপুর পর্যন্ত। আমি যেখানে যেতে চাই সেটা রাজাপুরেই, মানে আমার ফুপুমনির বাসা। হ্যাঁ, আরেকটা পথ এখন বলছি। খুলনা থেকে বরিশাল যেতে চাইলে আপনি বিআরটিসি অথবা ধানসিঁড়ি ছাড়াও বিভিন্ন রকমের বাস আছে, সেগুলাই আপনি যেতে পারেন। এগুলা বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। আপনি রূপসা অথবা 3 রাস্তার মোড় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলাই উঠতে পারেন। এগুলার ভাড়াও ঠিক 400 টাকার মধ্যেই পাবেন, সেরকম একটা অসুবিধা হবে না। হয়তো বা বাসগুলাই লোকাল হতে পারে। তাছাড়াও এসি বাস আছে, যেগুলাই আপনি হাই লেভেলের সার্ভিস পেতে পারবেন। আর আরেকটা পথ তো আমার, যেটাতে আমি গাড়িতে করে যাচ্ছি, মানে খুলনায় নামার পর আমি গাড়ি বুক করে নিয়েছিলাম, সেখান থেকে আমি চলে যাব রাজাপুরে। যেহেতু রাজাপুরে যাব, আমার সেই তুলনায় পরিবহন খরচটা কম পড়বে। আর বরিশাল পর্যন্ত গেলে একটু খরচ বেশি পড়তে পারে, কারণ
খুলনা থেকে বরিশাল একটু দূরেই পড়ছে। আর আপনারা আরও একটি পথ জানেন যে লঞ্চে করে যাওয়া যায়, হ্যাঁ সেই পথটাও ভালো। বরিশালে লঞ্চে করে যাওয়ার কিন্তু মজাটাই অন্যরকমের। নদী, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাঝেই যাওয়া যায়। আরে আপনাদেরকে তো খুলনা থেকে বরিশাল অথবা আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কতটা সময় লাগবে সেটাই তো জানানো হয়নি, চলুন জেনে নিই। আমি যাচ্ছি খুলনা থেকে রাজাপুর পর্যন্ত, সেহেতু আমার সময়টা 2 ঘন্টার মতো লাগবে। আর বাসে যদি যান আপনারা তবে আপনার সময়টা 3 ঘন্টা মতো লাগবে। এই রাস্তাগুলোতে বেশ অনেক বছর পর আসা হচ্ছে আমার। প্রায় জায়গায় একটু রাস্তা পেরোতেই না পেরোতে সেতুর দেখা মিলছে। আর লাইটগুলো সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্টে সাজানো, বেশ সুন্দর লাগছে দেখতে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, অঝোর স্রোত, আর তার উপরেই একটি ইট পাথরের সেতু যেখান দিয়ে চলছে গাড়ি ঘোড়া যানবাহন। অনুভূতিটা দারুণ ছিল। বেশ অনেকগুলো সেতু পার হয়েছি, তার মধ্যে একটি হলো রূপসা সেতু, আর তাছাড়াও ভেকটিয়া ব্রিজ রয়েছে যেটি অনেক লম্বা আর দীর্ঘ। আপনি যদি বরিশাল পর্যন্ত যান তবে আপনি সেই সেতুটি দেখতে পাবেন। আর আমি যেহেতু রাজাপুর পর্যন্ত যাচ্ছি সেহেতু আমি বেড়াতে যাব, আমার আর যাওয়া হচ্ছে না ওই পর্যন্ত। এটি হচ্ছে আরও একটা সেতুর টোল প্লাজা, প্রত্যেকটাতেই কিন্তু টোল দিয়ে পার হতে হচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর ল্যাম্পপোস্টের আলোগুলাও কত সুন্দরভাবে জ্বলছে, বোঝার উপায় নাই দিন নাকি রাত। বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের গাড়িও ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে, মাঝে মাঝে স্পিড বাড়ছে, মাঝে মাঝে কমছে। আর ট্রেনে ওঠার পর ঘুমালেও আমি এই যে গাড়িতে উঠে আর ঘুমাতে পারিনি। আমি এই সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছি। রাস্তার দুপাশ দিয়ে গাড়ি চলছে, আবার মাঝে মাঝে একদম রাস্তা শূন্য হয়ে যাচ্ছে। এরই মাঝে এসে উপস্থিত হয়েছি 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে। আমি আগে যখন এসেছিলাম তখন এটি ফেরি দিয়েই পার হয়েছিলাম, কিন্তু এখন সেই ভোগান্তি কমেছে। কচা নদীর ওপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু এটি। এই সেতুটি চালু হবার ফলে বরিশাল সাথে খুলনার নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন সহ কুয়াকাটা, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের জনগণের ভোগান্তি কমেছে। কচা নদী ফেরিতে পারাপার হতে হতো, কিন্তু এই সেতু নির্মাণের ফলে সেই ভোগান্তি কমেছে। সাথে ওই সেতু ঝুঁকি ও ভোগান্তি থেকেও মুক্তি দিয়েছে। তাছাড়াও এই সম্পূর্ণ যাত্রা আমি উপভোগ করেছি আমার পরিবারের সাথে। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বারের সবাই ছিলাম আর আমাদের সাথে ছোট বেবিও ছিল, সেই কারণেই আমাদের এই গাড়ির ব্যবস্থা করা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তাছাড়াও ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই বাসায় চলে আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।